কি অবস্থা সবার, কেমন আছো? আজকে আশা করি নেট টেট সব কিছু ঠিকঠাক আছে। একেবারে হাই ক্লাস নেট নিয়ে আসছি এবং সব ডিভাইসও চেঞ্জ করে ফেলছি। আশা করি কোনো সমস্যা হবে না। তো চলো, হ্যাঁ, নেট ইজ ওকে, কোনো প্রবলেম নেই। আজকে একেবারে ঝামেলাবিহীন ক্লাস হবে। ওকে, তাহলে শুরু করি, চলো। ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গলা একটু বসা আছে, কারণ এর আগে একটা বড় ক্লাস শেষ করলাম। তোমাদের বড় ভাই যারা 24 ব্যাচের, ওদের ভার্সিটি ব্যাচের প্রথম ক্লাস শুরু করলাম। তো ভার্সিটি ব্যাচের ক্লাসটা তো অনেকক্ষণ হয়, তো এটা 2 ঘন্টার অধিক একটা ক্লাস। তো অলরেডি কিন্তু অনেকক্ষণ চিল্লাপাল্লা করা লাগছে। তো এই কারণে ভয়েস একটু ডাউন আছে, বাট এখন মোটামুটি সব কিছু ঠিকঠাক। তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার গলার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং স্ক্রিনের ভিডিও ঠিকঠাক মতো তোমরা দেখতে পাচ্ছ, এটা একটু জানিয়ে দাও। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, সব কিছুই ভালো, এখন সব কিছুই সুন্দর। তো চলো শুরু করি। আমরা গতিবিদ্যার যে লাস্ট ক্লাস, ওই লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গ্রাফ থেকে গতির যে ম্যাথগুলো করা যায় ওইগুলো আমরা একটু দেখছিলাম, তাই তো? তো আজকে আমরা গতির যে সূত্রগুলো আমরা ধরো 9-10-এ শিখছি বা আমরা এখানেও আলোচনা করছিলাম, তো সেই গতির সূত্র রিলেটেড অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব। এবং শুধু ম্যাথ প্রবলেম সলভ করব তা না, প্রবলেমগুলোকে আমরা একটু ফিল করার চেষ্টা করব। আমরা 9-10-এ জাস্ট সূত্র খাটাই ম্যাথ করে আসছি, কিন্তু এই সূত্রগুলোকে ওইভাবে আমরা ফিল করতে পারি নাই। গতির এই ক্ষেত্রগুলো বাস্তবভাবে ফিল করা যায়, অনুভব করা যায়। তা আমরা চেষ্টা করব জিনিসগুলো অনুভব করে তারপরে একটু খাতায় প্র্যাকটিস করার। তাহলে ব্যাপারটা হবে কি, যে বাস্তবতার সাথে যখন হিসাবের মিল হয়ে যাবে, তখন ওই জিনিসটা আরও মানে বুঝে একটা শান্তি লাগবে, আত্মিক শান্তি লাগবে। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আজকে আমরা প্রথমে যে ম্যাথটা করব, খুবই সহজ একটা ম্যাথ, তোমরা 9-10-এ করে আসছো। এটা হচ্ছে একটি গুলি 0.12 মিটার পুরুত্বের পুরুত্বের সরি 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 একটি গুলি কোনো দেওয়ালের মধ্যে গুলি কোনো দেওয়ালের মধ্যে 0.12 মিটার প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে যায়। তাহলে বেগ যেহেতু অর্ধেক হয়ে গেছে, বেগ কিন্তু শেষ হয় নাই, বেগ এখনও অর্ধেক অবশিষ্ট আছে। তাহলে গুলিটা কিন্তু থেমে যাবে না, গুলিটা দেওয়ালের মধ্যে আরও প্রবেশ করবে। ওটাই কোশ্চেন, যে তাহলে গুলিটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে। দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে, এটা হচ্ছে কোশ্চেন। দেখো, ম্যাথ করার জন্য তোমরা যে কাজটা করো, অনেকের অভ্যাস দেওয়া আছে লিখে অর্ধেক পৃষ্ঠা শেষ করে ফেলো। এইসব করবা না, দেওয়া আছে টাছে লিখতে হবে না, যা দেওয়া আছে সেইগুলা বুঝে চিত্র এঁকে ফেলবা। ওই চিত্রেই তোমার কি কি দেওয়া আছে সেটা তুমি দেখতে পারবা। তাহলে তুমি চিত্রে লিখবা। একটা ম্যাথ করার জন্য চিত্র যদি এঁকে ফেলতে পারো বুঝে, তাহলে ওই ম্যাথের 80% সলভ, 90% সলভ, বাকি 10-20% থাকবে হিসাব, ক্যালকুলেশন। তাহলে দেখো আমরা একটু ট্রাই করি করার। এটা হচ্ছে একটা দেওয়াল, এই দেওয়ালের মধ্যে একটা বুলেট গাঁথা শুরু করছে। এই যে বুলেটটাকে ছুড়ে দিছো, দেওয়ালের মধ্যে ইউ বেগ নিয়ে প্রবেশ করা শুরু করছে। তো ইউ বেগ নিয়ে প্রবেশ করছে কতটুকু? 0.12 মিটার প্রবেশ করছে, এটা হচ্ছে S1। 0.12 মিটার প্রবেশ করছে। প্রবেশ করার পরে থেমে গেছে না, প্রবেশ করার পরে বেগ হয়ে গেছে অর্ধেক। তাহলে আদি বেগ যদি ইউ হয়, তাহলে এই পয়েন্টে তার অর্ধেক হয়ে গেছে, দ্যাট মিনস U/2। তো বেগ এখনও অবশিষ্ট আছে, বেগ শেষ হয় নাই। তাহলে গুলিটি দেওয়ালের মধ্যে আরও প্রবেশ করবে,
গুলিটি দেওয়ালের মধ্যে আরও যাবে, যতই যাবে দেওয়াল বাধাদানকারী বল দিবে, বাধা পাবে, বাধা পাইতে পাইতে একসময় বেগটা শূন্য হয়ে যাবে, সেখানে গিয়ে থামবে। তাহলে এখানে হলো বেগটা শূন্য। তো আমি এই S2 আর কত দূর প্রবেশ করবে এটাই না আমরা হিসাব করে বের করতে চাই। আমাদের প্রথম দূরত্বটা দেওয়া আছে 0.12 মিটার। তুমি কি ঐকিক নিয়ম করে করবা যে ভাই দেখেন 0.12 মিটার প্রবেশের পর বেগ অর্ধেক হয়েছে, তাহলে আরও অর্ধেক অবশিষ্ট আছে, তাহলে আরও 0.12 মিটার যাবে, এরকম লিনিয়ার হিসাব করলে হবে না। হিসাব করতে হবে সূত্রগুলা কাজে লাগিয়ে, সূত্রগুলা খাটিয়ে। তাহলে দেখো দুইটা ক্ষেত্র, এই একটা ক্ষেত্র, এই একটা ক্ষেত্র। এই ম্যাথে বোঝার জায়গা যেটা, যে জায়গাটাতে তোমার বুঝতে হবে আসলে এই অংশে যে মন্দনটা হয়েছে সেম মন্দন কিন্তু পরের অংশেও হয়েছে, একই মন্দন। কেন একই মন্দন? কারণ দেওয়ালটা তো একই, এখানেও যে দেওয়াল এটাও তো সেই একই দেওয়ালেরই অংশ। তাহলে দুইটা দেওয়ালের মানে দুইটা অংশেই, দেওয়ালের দুইটা অংশেই বাধাদানকারী বল তো একই রকম থাকবে, আর বাধাদানকারী বল যতক্ষণ একই রকম থাকবে ততক্ষণ মন্দন একই রকম থাকবে। যদি এমন হইতো কোনো একটা দেওয়ালের সামনে, ধরো এটা হচ্ছে একটা দেওয়াল, ধরো ইটের দেওয়াল বা কংক্রিটের দেওয়াল, এর সামনে ধরো কাঠের তক্তা রাখা হয়েছে, ধরো এটা হচ্ছে একটা কাঠের তক্তা রাখা হয়েছে এরকম, অথবা চিন্তা করো ইটের দেওয়াল সামনে মাটির দেওয়াল, এরকম যদি হয় তাহলে তুমি নিজে একটু ভাবো না, একটা গুলি প্রবেশের সময় এই মাটির দেওয়ালে যেভাবে বাধা পাবে ইটের দেওয়ালে সেইভাবে কি বাধা পাবে? অথবা কাঠের তক্তার মধ্যে যেভাবে বাধার সম্মুখীন হবে, বাধা বলের সম্মুখীন হবে, ইটের দেওয়ালে কি সেই বাধা বলের সম্মুখীন হবে না। তাহলে যখন দেওয়াল আলাদা হয়ে যাবে তখন বাধাদানকারী বলটাও আলাদা হয়ে যাবে, এবং বাধাদানকারী বল যখন আলাদা হয়ে যাবে তখন মন্দনটা আলাদা হয়ে যাবে। ইটের দেওয়ালের বাধাদানকারী বল বেশি, আর যদি কাঠের তক্তা বলি বাধাদানকারী বল কম, মাটির দেওয়াল বললে বাধাদানকারী বল কম, ইটের দেওয়ালের বাধাদানকারী বল বেশি। তাহলে যেখানে বল বেশি সেখানে মন্দনটাও হবে বেশি। কোন সূত্র? F=m এ সূত্র, F=m এ সূত্র, A=F/m, এমটা হচ্ছে গুলির ভর কনস্ট্যান্ট। তাহলে সেই গুলিটা এই দেওয়াল অতিক্রম করে এই দেওয়ালের মধ্যে প্রবেশ করবে, তাহলে এই দেওয়ালটা ধরো মাটির দেওয়াল, বাধাদানকারী বল কম, মন্দনও হবে কম। আর এই দেওয়ালটা ইটের দেওয়াল, বাধাদানকারী বলের মান বেশি, গুলিটাকে বেশি বাধা দিবে, থামাই দেওয়ার চেষ্টা করবে বেশি, তাহলে সেখানে মন্দনটাও হবে বেশি। এটাই তোমার বুঝতে হবে। তাহলে মাথায় রাখবা দেওয়াল যতক্ষণ সেম ততক্ষণ একই মন্দন কাজ করবে, দেওয়াল আলাদা হয়ে গেলে তখন মন্দন আলাদা হবে। তাহলে এখানেও যে দেওয়াল এখানেও সেই দেওয়াল, সুতরাং মন্দন একই। ঠিক আছে, এইবার আসো আমরা প্রথম ক্ষেত্রে যদি সূত্র লিখি, প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে দেখো আমি প্রথমে সূত্রটা লিখে নিব। এখানে কোন সূত্রটা খাটাবো? অনেকে বলতে ভাই কোন সূত্রটা? দেখো সরণ, মন্দন, আদিবেগ, শেষ বেগ, নেই কি সময়? তো সময় নেই এরকম কোন সূত্র? সময় নেই এরকম সূত্র হচ্ছে v²=u² - 2as, এই সূত্রটা। সময় নেই, তো আমি প্রথমে সূত্রটা লিখলাম। এইবার আমি দেখে দেখে এই অংশের জন্য মান বসাবো, এই অংশের জন্য মান বসাবো। তাহলে বুঝে বুঝে মানটা বসাবো। বলো শেষ বেগ কত? u/2, তাহলে u/2 এর স্কোয়ার। আদিবেগ দেখে u² -2a, এই এসটাকে আমরা বললাম s1। s1 এর মান তুমি বলতে পারো 0.12 মিটার, ভাই বসাই দেন, একটু পরে বসাবো, এখন আপাতত না বসাই। তাহলে এখান থেকে আমি মন্দনটা বের করে নিব, এই একই মন্দনে পরের অংশ গেছে, তাহলে মন্দন এ বের করতে চাই, তাহলে 2as1 চলে আসলো এই পাশে, u²-u²/4, বড় হয়েছো না, হিসাব মনে মনে করে ফেলতে হবে, নিচে 4 u²-u², অর্থাৎ 3u²/4। তাহলে অতএব a = 3u², 4 × 2 4 × 8, 8s1, এটা হচ্ছে a। এবার দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে আমরা এখান থেকে মন্দনটা বের করে নিলাম, s1 এর মান আমরা পরে বসাবো, থাকুক s1। এবার দ্বিতীয় ক্ষেত্রে আবার সূত্র v² = u² - 2s, মানে আমি সূত্রটা লিখলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো দ্বিতীয় ক্ষেত্র মানে এই জায়গাটা, এই জায়গায় আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। শেষ বেগ 0, আদিবেগ u/2, তাহলে শেষ বেগ v², এখানে হবে 0², আর আদিবেগটাই হবে u/2, তাহলে u এর জায়গায় বসবে u/2, তাহলে u²/4 একবারে লিখে দিলাম, -2as2, তাহলে ভাইয়া 2as2 = a²/4, আমাদের লাগবে s2, তাহলে 2a নিচে চলে গেল, u² / 4 × 8a, এবার u² / 8a, 3u² / 8s1, তাহলে 8 আর 8 কাটাকাটি,
ইউ স্কোয়ার কাটাকাটি, S1 উপরে নিচে 3, তাহলে অর্থাৎ S2 ইকুয়াল টু S1/3। এবার S1 এর মান কত ছিল? 0.12 মিটার, তাকে ভাগ দাও 3 দিয়ে, 0.04 মিটার। ডান, শেষ হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? 0.04 মিটার প্রবেশ করবে। আর কতটুকু? দেওয়ালের মধ্যে 0.04 মিটার। 0.12 মিটার প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে গেলে আর কত দূর প্রবেশ করবে? 0.04 মিটার। এইবার শোনো, এই ম্যাথ এই বয়সে রিটার্নে কিন্তু আসবে না ভাই। কিসে আসবে তাইলে? এমসিকিউতে? ইয়েস, এমসিকিউ আসবে। তো যদি এমসিকিউ আসে, তুমি এই ম্যাথ এইভাবে এমসিকিউ করবা? এতক্ষণ ধরে উত্তর বের করবা? অবশ্যই না। তাহলে একটা শর্টকাট লিখে ফেলো। কোনো একটা বুলেট প্রচুর আসে, কোনো একটা বুলেট দেওয়ালের মধ্যে এতটুকু প্রবেশের পর আর কতটুকু প্রবেশ করবে? ঠিক আছে, এতটুকু প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে গেলে, অবশ্যই এটা মেনশন করতে হবে, বেগ অর্ধেক হয়ে গেলে আর কতটুকু প্রবেশ করবে? তাহলে শর্টকাট টেকনিক হচ্ছে, কাউকে বলিও না, হ্যাঁ, শর্টকাট টেকনিক হচ্ছে S2 হবে প্রথমে যতটুকু প্রবেশ করছে তার 3/1 ভাগ। প্রথমে যতটুকু প্রবেশ করছে তার 3/1 ভাগ। প্রথমে 0.12 মিটার প্রবেশ করছে, তাকে 3 ভাগ করো, তাহলে 0.04। এটাই হচ্ছে অ্যান্সার। তবে কথা আছে, এটা কখন? যখন অর্ধেক হয়ে যাবে, বেগটা অর্ধেক হয়ে যাবে তখন। কিন্তু যদি বলতাম বেগ 1/4 হয়ে যায়, বেগ 3/4 হয়ে যায়, তখন কিন্তু আবার এটা হইতো না। ম্যাথের এই যে শর্টকাট, এগুলো আসলে ম্যাথের লাস্ট লাইন দিকে তাকাও। দেখো S2 = S1/3 পাইছিলাম, এই লাস্ট লাইন থেকেই শর্টকাট আসছে। আর তুমি বলতে পারো ভাই বেগ অর্ধেক হয়ে গেলে নয় S1/3 দিলাম, কিন্তু পরীক্ষায় যদি এমন আসে বেগ ধরো 75% হারায়, অথবা বেগ 25% হারায়, বেগ 3/4 হয়ে যায়, বেগ হচ্ছে 1/3 হয়ে যায়, এই টাইপের কথা যদি বলা থাকে, তখন ভাইয়া কি করব? তখনও শর্টকাট খাটবে, কোনো সমস্যা নেই, তখনও শর্টকাট খাটবে। তাহলে আসো আমরা একটু মূল শর্টকাটটা শিখি এই টাইপের ম্যাথের ক্ষেত্রে। মূল শর্টকাট, তাহলে কোনো দেওয়ালের মধ্যে S1 প্রবেশের পর, S1 দূরত্ব প্রবেশের পর আর কত দূর প্রবেশ করবে? এই কোশ্চেনের জন্য শর্টকাট অ্যান্সার হচ্ছে আর কত দূর প্রবেশ করবে। S2 হবে প্রথমে যতটুকু প্রবেশ করছে সেটা ডিভাইডেড বাই n² - 1। এবার n এর পরিচয়টা কি? যেখানে 1/n, নট n, 1/n হচ্ছে বেগের অবশিষ্ট অংশ। যেখানে 1/n হচ্ছে বেগের অবশিষ্ট অংশ। তাহলে আসো আমরা আগের ম্যাথটা একটু মিলাই। আমাদের কি বলছিল? বেগ অর্ধেক হয়ে যায়। তো বেগ যদি অর্ধেক হয়ে যায়, তার মানে অর্ধেক শেষ, অর্ধেক অবশিষ্ট আছে। এই বেগ অর্ধেক হয়ে যায় মানে কি? 50% শেষ, 50% অবশিষ্ট আছে, অর্ধেক শেষ অর্ধেক আছে। তাহলে 1/n কত? অর্ধেক, হাফ। তাহলে n কত? 2। তাহলে S2 = S1 ডিভাইডেড বাই n² - 1। তাহলে S1 ডিভাইডেড বাই 2² - 1, 2 দুগুণে 4 বিয়োগ 1 কত? 3। দেখছো হয়েছে কিনা? এটা হচ্ছে মূল শর্টকাট। এবার তুমি এই টাইপের যে কোনো ম্যাথই পারবা। তাহলে চলো তো আর একটা ম্যাথ করি। বলা হচ্ছে যে একটি বুলেট কোনো দেওয়ালের মধ্যে 8 সেন্টিমিটার প্রবেশের পর 75% বেগ হারায়, তাহলে আর কত দূর প্রবেশ করবে? তাহলে আর
কত দূর প্রবেশ করবে, প্রবেশ করবে, আর কত দূর প্রবেশ করবে। কি বলছে? 75% বেগ হারায়। তাহলে আসো তো আগে শর্টকাট দেখি, শর্টকাট, তারপর আমরা ম্যাথের হ্যাঁ রিটেন প্রসিডিউরটাও দেখব। তাহলে আগে আসো দেখি শর্টকাটটা বুঝি। আমাদের বলছে বেগ 75% হারাই, তাহলে 1/n কি? বেগের অবশিষ্ট অংশ। বলো 75% যদি বেগ হারায় থাকে কত পার্সেন্ট? বলো, কমেন্ট করো। 75% বেগ হারাইলে থাকে কত পার্সেন্ট? 25% থাকে না অবশিষ্ট 25%? তাহলে 25% থাকে। আর বাই 25% মানে কি? 25% মানে 25/100, মানে 1/4। তাহলে n এর মান 4, ঠিক আছে, n এর মান 4। তাহলে আর কত দূর প্রবেশ করবে? S2, S1 ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1। তাহলে S1 কতটুকু প্রবেশ করছে? 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ডিভাইডেড বাই n স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস 1, 4 4 16 বিয়োগ 1, তাহলে 16 বিয়োগ 1 15। তাহলে S1 ডিভাইডেড বাই 15 অর্থাৎ 8 সেন্টিমিটার ভাগ 15। আমার ক্যালকুলেটর কোথায়? ক্যালকুলেটর কোথায়? করো তো কত আসে দেখো। 0.533, কিন্তু কথা তো সেটা না, কথা হচ্ছে আমার ক্যালকুলেটর কে নিল, কথা তো সেইটা না, কথা হচ্ছে ক্যালকুলেটর গেল কই? এই কি রণ বাজা বাজে ঘন ঘন হয়ে গেল তো। একটা মাত্র ক্যালকুলেটর আমার, এটা যদি চুরি হয়ে যায়। আচ্ছা পরে দেখছি। না ক্যালকুলেটরের শখে তো এখন পড়াইতেও পারবো না। ধরো একটু খাটের নিচে দেখি। না নেই। 0.533 না, 0.533 এত সেন্টিমিটার। ডান, হয়ে গেছে। ওকে হয়ে গেছে। তাহলে এবার আসো, যদি রিটেন প্রসিডিউরে করি তাহলে কেমনে করব? তাহলে এরকম একটা সুন্দর দেওয়াল এঁকে ফেলবো, দেওয়াল এঁকে ফেলবো। একটু দ্রুত করি এবার। বুলেটের আদি বেগ ইউ, দেওয়ালের মধ্যে প্রবেশ করলো S1, প্রবেশ করার পরে বেগ কত থাকলো? 75% হারালে এখানে থাকলো 25%। তো 25% মানে ইউ এর 25% থাকলো, তার মানে 25/100, তাহলে ইউ ডিভাইডেড বাই 4। তাহলে এখানে বেগ থাকলো ইউ ডিভাইডেড বাই 4। তারপরে এটা এসছে S2, এখানে গিয়ে বেগ হয়ে গেছে 0। এখানেও যে মন্দন, এখানেও সেই মন্দন। তাহলে আসো প্রথম ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু মন্দন যখনই গতি হ্রাস পাবে ইউ স্কোয়ার মাইনাস 2as, এই যে মাইনাস সূত্রটা দিবা, গতি হ্রাস পাচ্ছে মন্দন হচ্ছে। অনেক ভাই যদি না বুঝতে পারি, কেন বুঝবে না ভাই? একটা বুলেট যদি দেওয়ালের মধ্যে প্রবেশ করে বেগ বাড়ে না কমে? অবশ্যই কমে। তো কমলে মন্দন, এখানে মাইনাস। তাহলে এবার আসো, ভি এর মানটা হচ্ছে ইউ ডিভাইডেড বাই 4 তার স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস 2as1। তাহলে 2as1 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 4 16। তাহলে উপরে 16 ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, 15 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 16, 15 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 16। তাহলে অতএব এ ইকুয়াল টু মন্দন, এ ইকুয়াল টু 15 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 16 দুগুণে 32 S1। এবার দ্বিতীয় ক্ষেত্রে আবার আদি বেগ u/4, শেষ বেগ v0। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মন্দন মাইনাস 2as, সূত্র লিখে নিলাম। এবার মান বসাই দিব। আসো, শেষ বেগ
0 আদি বেগ এবার u/4, তাহলে u² বাই 4 4 16 মাইনাস 2a/s2, তাহলে সেম একই রকম হিসাব নিকাশ 2a/s2 এটা ইকুয়াল টু u² বাই 16, s2 আমি বের করতে চাই, তাহলে u² ডিভাইডেড বাই 16 ইন্টু হচ্ছে 2, তাহলে 32a। এবার u² ডিভাইডেড বাই 32a, এ হচ্ছে 15, u² ডিভাইডেড বাই 32s1, u² কাটা 32 কাটা, তাহলে s1 ডিভাইডেড বাই 15, দেখছো চলে আসছে। তাহলে 8 সেন্টিমিটার ছিল, তাকে 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে 0.533 যদি তোমাদের হিসাব ঠিক থাকে, এই এটা হচ্ছে অ্যান্সার। পারা যাবে? বলো। ওকে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটর কোথায় হারাইলো? আচ্ছা দেখবো না পরে, চলো এবার আসো নেক্সট আর একটা ম্যাথ। এই ম্যাথটা এবার বইটা আসা ম্যাথ, সুন্দর একটা ম্যাথ, এটা আমার আগে তোমাদের করে ফেলতে হবে, ঠিক আছে? আমি তোমাকে কিন্তু ম্যাথের কনসেপ্ট অলরেডি বুঝাই দিছি, আবারও একবার বলতেছি, যতক্ষণ দেওয়াল একই ততক্ষণ মন্দন একই, বাধাদানকারী বল একই। দেওয়াল চেঞ্জ হয়ে গেলে মন্দন বাধাদানকারী বল চেঞ্জ হয়ে যাবে, এটাই মাথায় রাখবা। এবার বলা হচ্ছে 3 নম্বর, একটি বুলেট 5 সেন্টিমিটার পুরুত্বের দুটি তক্তা ভেদ করতে পারে। 5 সেন্টিমিটার পুরুত্বের দুটি তক্তা ভেদ করতে পারে। পৃথকভাবে বুলেটটি 20 সেন্টিমিটার পুরুত্বের কোনো দেওয়াল ভেদ করতে পারে। দেওয়ালের সামনে একটি তক্তা লাগানো থাকলে তখন বুলেটটি দেওয়ালের মধ্যে কত দূর প্রবেশ করবে? বুলেটটি দেওয়ালের মধ্যে কত দূর প্রবেশ করবে? সুন্দর কোশ্চেন, কিন্তু খুবই সুন্দর কোশ্চেন। একটা বুলেট 2টা তক্তা ভেদ করতে পারে যার পুরুত্ব 5 সেন্টিমিটার। তাহলে 2টা তক্তা মিলে 5 সেন্টিমিটার করে টোটাল 10 সেন্টিমিটার হবে। এই যে ভেদ করতে পারে তার মানে কি? মানে হচ্ছে ইউ আদি বেগ নিয়ে ঢুকছে, যখন ভেদ করে বের হয় শেষ বেগ 0 হয়। এই যে ভেদ করতে পারে তার মানে কেবলমাত্র ভেদ করতে পারে, অর্থাৎ ভেদ করার পর আর কোনো বেগ থাকে না। পৃথকভাবে এই একই বুলেট 20 সেন্টিমিটার পুরুত্বের একটা দেওয়ালও ভেদ করতে পারে, তাহলে দেওয়াল ভেদ করার পরও এর আর বেগ অবশিষ্ট থাকে না। এখন বলতেছে তাহলে দেওয়ালের সামনে যদি একটা তক্তা লাগাই দেওয়া হয়, তাহলে তখন তক্তা তো ভেদ করবেই, কারণ একটা তক্তা। কেন? অনেকে বলে ভাই তক্তার মধ্যে আটকে যেতে পারে না। না, পারে না, কারণ 5 সেন্টিমিটার পুরুত্বের 2টা তক্তা ভেদ করতে পারে। তাহলে একটা তক্তা ভেদ করার পরে অবশ্যই তার বেগ থাকবে, বেগ শূন্য হবে না। তাহলে দেওয়ালের সামনে একটা তক্তা আছে, তাহলে একটা তক্তা ভেদ করার পরে বেগ থাকবে, ওই বেগ নিয়ে দেওয়ালের মধ্যে গেঁথে যাবে। প্রশ্ন হচ্ছে দেওয়ালের মধ্যে কতটুকু গাঁথবে, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো চিত্র এঁকে সামনের দিকে আগাই। এই হচ্ছে তক্তা, একটা তক্তা 2টা তক্তা, তাহলে তো পুরুত্ব কত হইল? 5 5 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার পুরুত্বের তক্তা রাইফেলের গুলিটা ভেদ করতে পারে। তাহলে ভেদ করার পরে তার বেগ হয়ে যায়, এই যে এখান থেকে যখন বের হয় বেগ হয়ে যায় 0, আদি বেগ ইউ।
বলো তো এই তক্তায় মন্দন বেশি না এই তক্তায় মন্দন বেশি, দেখি কে বলতে পারে কোন তক্তায় মন্দন বেশি। দুইটা তক্তায় মন্দন সেম, এখানেও যে তক্তা তক্তা এটা তক্তা, এটাও তো একই তক্তা, তাহলে এখানেও মন্দন যায় এখানেও মন্দন তাই, পুরো পথ তো একই রকম পথ। এমন না তো একটা সেগুন কাঠের তক্তা একটা মেহগনি কাঠের তক্তা, এরকম তো আর বলে নাই, তাহলে নয় আলাদা আলাদা হইতো। তাহলে এখানে মন্দন সেম, তাহলে এখানে এ সেম, তাহলে এইটাকে আমরা বললাম A1। হ্যাঁ, A1 বললাম। তাহলে আসো তো এইখান থেকে আগে আমরা দেখি তো A1টার হিসাব করতে পারি কিনা। তাহলে শেষ বেগ ভি স্কোয়ার ইকুয়াল টু আদি বেগ ইউ স্কোয়ার মাইনাস 2AS। তাহলে শেষ বেগ 0, আদি বেগ ইউ স্কোয়ার মাইনাস 2A এর জায়গায় A1, এস এর জায়গায় ভাই 10 সেন্টিমিটার মানে 0.10 মিটার। তাহলে অতএব A1 ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণ 0.10, তাহলে 0.20, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.20 A1। এবার দ্বিতীয় তক্তা বলতেছি, দ্বিতীয় ক্ষেত্রে দেওয়াল, এইটা হচ্ছে দেওয়ালের পুরুত্ব 20 সেন্টিমিটার, এই দেওয়ালের পুরুত্বটা 20 সেন্টিমিটার। তাহলে রাইফেলের গুলি পৃথকভাবে ইউ আদি বেগ নিয়ে দেওয়ালের মধ্যে ঢুকছে, ভেদ করার পরে এইখান থেকে যখন বের হচ্ছে বেগ হয়ে যাচ্ছে 0। এই দেওয়ালের মধ্যে কি আগের মন্দন কাজ করবে? অবভিয়াসলি নট। তাহলে কোন মন্দন কাজ করবে? নতুন কোন একটা মন্দন কাজ করবে, দ্যাট ইজ A2। এটা বের করতে হবে। তাহলে এবার এই মন্দনটা বের করবো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদি সূত্র লিখি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2AS। অনেকেরা না চিত্র আঁকে না, চিত্র না আঁকে না ম্যাথ পারে না, চিত্র আঁকতে হবে। তোমার দেওয়া আছে কিছু লিখতে পারে, তুমি এই চিত্র আঁকবা তার নিচে হিসাব করবা, চিত্র আঁকবা তার পাশে এবার নিচে হিসাব করবা। এবার এখানেও শেষ বেগ 0, ইউ স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় A2, এস এর জায়গায় ভাই 0.20। তাহলে অতএব A2 হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.20, তাহলে 0.40, এটা হচ্ছে A2। এইবার আসো মূল ক্ষেত্র। তাহলে এবার দেওয়ালের সামনে এই হচ্ছে দেওয়াল কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। তার সামনে তক্তা, একটা তক্তা, কিন্তু এই যে একটা তক্তার পুরুত্ব 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। তাহলে তুমি চিন্তা করো, দুইটা তক্তা ভেদ করে গেছে, তাহলে একটা তক্তা ভেদ করার পরে বুলেটের অবশ্যই বেগ আছে, তাহলে সেই বেগ দিয়ে সেই দেওয়ালের মধ্যে গাঁথবে, দেওয়ালের মধ্যে কতটুকু গেঁথে যাবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, ম্যাথের বোঝার জায়গা দুটো আলাদা ক্ষেত্রে দুটো আলাদা মন্দন। এইবার তুমি যখন এই তক্তার হিসাব করবা তখন A1 মন্দন দিয়ে হিসাব করবা, যখন আবার দেওয়ালের মধ্যে হিসাব করবা তখন A2 মন্দন দিয়ে হিসাব করবা। দুইটা আলাদা আলাদা ক্ষেত্র, মন্দন আলাদা আলাদা, এটাই তো কাজ। তো আমাদের A1 আর A2 দুইটা আলাদা আলাদা মন্দন লাগতো, আমরা সুন্দর করে A1 সুন্দর করে A2 বের করে নিয়েছি, এই তো কাহিনী। তাহলে আদি বেগ কত? ইউ। আচ্ছা বলো এবার এইটুকু যদি ভেদ করার পরে এই পয়েন্টে গিয়ে তো তার বেগ এবার 0 না, বেগ আছে, তো সেই বেগ কত আমি তো জানি না, তো আমি ধরলাম বেগটা V1। এইবার তারপরে দেওয়ালের মধ্যে গাচ্ছে এই পয়েন্টে গিয়ে বেগ হয়ে গেল 0। এই অংশে মন্দন কাজ করছে A1 আর এই অংশে মন্দন কাজ করছে A2, এই অংশে মন্দন A1, এই অংশে মন্দন A2। এই দূরত্বটা আমি জানি 5 সেন্টিমিটার, তাহলে আমাদের বের করতে হবে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা, এইটা ধরো S, এটা আমরা বের করতে চাই। ওকে, তাহলে আসো প্রথম ক্ষেত্রে, এই যে প্রথম ক্ষেত্রে সূত্র লিখবো, V1 এর মানটা বের করব। তাহলে এবার প্রথম অংশ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2AS। সূত্র শেষ বেগ প্রথম অংশের আদি বেগ ইউ, শেষ বেগ V1, তাহলে এটা V1 স্কোয়ার আদি বেগ ইউ স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় A1, আর এস এর মানটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার মানে হচ্ছে 0.05 মিটার। A1 এর মানটা বসাই দিতে হবে, তাহলে V1 স্কোয়ার এটা ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 A1, এই যে এটা ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.20 ইন্টু 0.05 ইন্টু 0.05। আসো হিসাব করো, দেখছো আমার ক্যালকুলেটর নেই, এখন তো হিসাব করা মুশকিল, করো তো 2 কাটাকাটি 0.1, তাহলে 0.005। তাহলে দেখো তো এখানে নিচে 2 আসে মনে হচ্ছে, দেখো তো। তাহলে যদি এটা হয়
ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ইউ স্কোয়ার মাইনাস টু। দেখো তো এটা হয় কি না, ইউ স্কোয়ার মাইনাস টু আসছে, টোটালটা আসছে, দেখো তো ইউ স্কোয়ার মাইনাস টু, হ্যাঁ এটা আসছে মনে হয়, ভি ওয়ান স্কোয়ারের মানে এটা আসছে, অতএব ভি ওয়ান স্কোয়ার। ওকে, এইবার আসো দ্বিতীয় অংশ, এইবার দ্বিতীয় অংশ, তাহলে দ্বিতীয় অংশ এইটা, তাহলে এই ক্ষেত্রে ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস টু এস, তাহলে এইবার শেষ বেগ জিরো, আদি বেগ হচ্ছে ভি ওয়ান, ইউ ওয়ান ইউ এর জায়গায় বসবে ভি ওয়ান, এই যে এই অংশের আদি বেগ ভি ওয়ান, তাহলে ভি ওয়ান স্কোয়ার মাইনাস টু এর জায়গায় এ টু, এই এসটাই তো বের করতে চাই, তাহলে টু এ টু এস ইকুয়াল টু ভি ওয়ান স্কোয়ার, ভি ওয়ান স্কোয়ার মানে ইউ স্কোয়ার বাই টু, তাহলে এস ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু, নিচে আবার হচ্ছে টু ইন্টু এ টু, এ টু কত, এ টু হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.40, তো ভাই ইউ স্কোয়ার কাটা, এখানে চার, চার আর 0.40, তাহলে 0.10 উল্টে আসলো, তাহলে দেখো তো এস ইকুয়াল টু পেয়ে গেছি 0.10 মিটার, তার মানে 10 সেন্টিমিটার। অ্যান্সার হচ্ছে আর কত দূর প্রবেশ করবে, 10 সেন্টিমিটার দেওয়ালের মধ্যে প্রবেশ করবে। দেখো এটা আসছে কিনা, 10 সেন্টিমিটার, ঠিক আছে, এই হচ্ছে কাই। ভাই এটা মিটারে নিয়ে গেলেন কেন, সেন্টিমিটারে তো করা যাইতো, যাইতো, আমরা এসে এককে গেছি, কোনো সমস্যা নেই, যাইতো করো, এখানে যদি সেন্টিমিটার রাখতে, সেন্টিমিটার, হ্যাঁ, তারপরে এইখানে হিসাব নিকাশ করে লাস্টে এটাও সেন্টিমিটার আসতো, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই তো, কোনো সমস্যা নেই, কিন্তু যখন দিয়ে হিসাব নিকাশ করি এসে এককে হিসাব নিকাশ করাটা বেটার, তো সেই কাজটা আমরা করছি, আর কিছু না। বইটা আসা কিন্তু এটা, তাহলে আমি আরেকবার একটু সুন্দর করে বলে দিই ঘটনা কি। দুটো তক্তা ভেদ করতে পারে, ওখান থেকে মন্দন বের করবা, দেওয়াল ভেদ করতে পারে, ওখান থেকে মন্দন বের করবা, দেওয়ালের সামনে আছে একটা তক্তা, তাহলে একটা তক্তা ভেদ করার পর তো বেগ শূন্য হবে না, তাহলে বেগ কত হবে সেটা বের করবা, এখন ওটা বের করতে গেলে তো তক্তার মধ্যে যে মন্দন সেটা লাগবে, তো সেই মন্দনটা এ ওয়ান থেকে নিয়ে গিয়ে কাজ করবা। এবার দেওয়ালের মধ্যে আর কতটুকু যাবে, তো দেওয়ালের মধ্যে তো মন্দন আলাদা, তো দেওয়ালের মধ্যে মন্দন এ টু, তাহলে নতুন করে দেওয়ালের মধ্যে বাকিটুকু হিসাব করার জন্য এ টু নিয়ে হিসাব করবা, কাজ শেষ। এই তো, এবার আসো নেক্সট, আমরা 9-10 কিছু ম্যাথ করছিলাম না, যে বিড়াল ইঁদুর ধরতে পারবে কিনা, তারপরে হরিণ বাঘ ধরতে পারবে কিনা, সরি বাঘ হরিণ ধরতে পারবে কিনা, তারপরে লোকজন দৌড়ায় গিয়ে বাস ধরতে পারবে কিনা, এই টাইপের কিছু ম্যাথ কিন্তু আমরা 9-10 করে আসছিলাম। তো এবার আসো এই বাস ধরা, ইঁদুর ধরা, বিড়াল ধরা, বাঘ ধরা, হরিণ ধরা, এই টাইপের ম্যাথগুলো আমরা একটু করব। তো এগুলা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর কনসেপ্টের ম্যাথ। তো আসো কত নম্বর হবে, তো 4 নম্বর বলা হচ্ছে, একটি বাস স্থির অবস্থা হতে, একটি বাস স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে, দেখাও যে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে সক্ষম কোনো ব্যক্তি, এত বেগে দৌড়াতে সক্ষম কোনো ব্যক্তি বাসের 25 মিটারের চেয়ে বেশি দূরত্ব থেকে বেশি দূরে থাকলে দৌড়ে গিয়ে বাস ধরতে পারবে না, দৌড়ে বাস ধরতে পারবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। আমরা অনেক সময় ধরো লেট করে ফেলছি, বাস ধরবো কিন্তু বাসের টাইম লেট করে ফেলছি, তো তাড়াতাড়ি ধরো আমরা রেল স্টেশন বা বাস স্টেশনে গিয়ে কি করি, একটা দৌড় দিই না। তো অনেক সময় দেখি ধরো বাস বা ট্রেন চলতে শুরু করছে, স্টার্ট দিয়ে দিছে, চলতে শুরু করছে, আমরা দৌড়াই গিয়ে বাসে উঠে পড়ি, দৌড়াই গিয়ে ট্রেনে উঠে পড়ি না। কিন্তু মনে করো ট্রেন বা বাস অনেক দূর চলে গেছে, স্টার্ট দিয়ে অনেক দূর চলে গেছে,
এখন আমি যদি অনেক পিছন থেকে দৌড়াইতে থাকি তাহলে কি বাস ধরতে পারবো, ট্রেন ধরতে পারবো? পারবো না। তাহলে আমি বাস চলা শুরু করার পরে বা ট্রেন চলা শুরু করার পরে একটা নির্দিষ্ট দূরত্বে পিছনে থেকে যদি দৌড়ানো শুরু করি তাহলে বাস ধরার একটা পসিবিলিটি আছে। তো ওই রকম একটা ম্যাথ আমাদের বলতেছে, একটা বাস স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সমত্বরণে চলতে শুরু করে। বাস প্রথমে থেমেছিল স্থির অবস্থা, তারপরে ত্বরণ নিয়ে চলতে শুরু করছে, আস্তে 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 বাসটার বেগ বাড়বে। একজন লোক পিছন থেকে দৌড়ে এসে বাস ধরবে। দেখাইতে বলছে যে লোকটা যদি বাসের পিছন দরজা থেকে 25 মিটারের চেয়ে বেশি দূরে থাকে তাহলে সে বাস ধরতে পারবে না। 25 মিটার বা তার চেয়ে যদি কম দূরত্বে থাকে তাহলে দৌড়াই গিয়ে বাস ধরা সম্ভব। এখন এটা ম্যাথমেটিক্যালি আমাদের করে করে দেখাইতে হবে, বুঝছো? আমরা অনেক সময় দেখি না যে সিনেমায় ধরো নায়ক দৌড়াইতেছে, নায়িকা ট্রেনে উঠে গেছে, দৌড়াই গিয়ে বাসে উঠে পড়ে। শাহরুখ খানের একটা দেখবা মুভি আছে, মুভির নাম ভুলে গেছি, যে শাহরুখ খান দৌড়াই 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 গিয়ে ট্রেনে উঠে পড়ে, তাই না? তো এরকম ঘটনাগুলো। তো এবার আসো আমরা একটু হিসাব নিকাশ করে দেখাবো। তো সুন্দর করে একটু চিত্র এঁকে ফেলতে হবে। এই যে রাস্তা, সরলরেখিক রাস্তা, এইখান থেকে বাসটা চলা শুরু করছে। তো বাসের আদিবেগ u0 এবং বাসের ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে করে বেগ বাড়তেছে। একজন লোক, এই যে এই হচ্ছে লোক, এ সমবেগে দৌড়াইতে সক্ষম, ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এই বেগে দৌড়াইতে সক্ষম ব্যক্তি। তাহলে বাসের পিছন থেকে 25 মিটার, এই যে 25 মিটার, এই 25 মিটারের চেয়ে বেশি দূরে থাকলে পারবে না, 25 মিটার বা তার কম দূরে থাকলে বাস ধরতে পারবে। ঠিক আছে? তাহলে এটা আমাদের দেখাইতে বলছে। তো লোকটা বাস ধরতে পারবে কিভাবে? দেখো, এই বাসটা তো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করতেছে। প্রথমে তো বাসের বেগ কম, বাসের বেগ 0, তারপরে সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে করে বাড়বে। 1 সেকেন্ড পর বেগ হবে 2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পর 4 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পর 6 মিটার পার সেকেন্ড, এভাবে আস্তে আস্তে বেগ বাড়তেছে। কিন্তু এই লোকটা কিভাবে দৌড়াইতে সক্ষম? 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে সক্ষম না? তাহলে বাসের বেগ তো প্রথমে কম, তাহলে লোকটা দৌড়াই গিয়ে বাস ধরতে পারবে। কিন্তু যদি এমন হয় লোকটা দৌড়াই যাওয়ার আগে বাসের বেগ অনেক বেড়ে গেছে, তাহলে আর বাস ধরতে পারবে না। এটাই তো কথা। তা আমরা আসো ধরে নিই যে লোকটা বাস ধরতে পারছে, আমরা লোকটাকে নিরাশ না করি। তাহলে বাসের পিছন দরজা থেকে লোকটা ধরো এক্স দূরত্বে অবস্থান করতেছে, এই এক্স দূরত্বে অবস্থান করতেছে লোকটা। এইবার তাহলে বাসটা যাচ্ছে, দেখো আমার হাতের দিকে তাকাও, বাস যাচ্ছে লোকটা দৌড়াচ্ছে, বাস যাচ্ছে লোকটা দৌড়াচ্ছে, বাস যাচ্ছে লোকটা দৌড়াচ্ছে, এই যে লোকটা গিয়ে এক সময় বাস ধরে ফেলছে। ঠিক আছে? দেখো খেয়াল করো, বাস এখান থেকে চলা শুরু, লোকটা এখান থেকে দৌড়ানো শুরু। তাহলে এই যে t=0, তাহলে বাস যাচ্ছে, বাস আস্তে আস্তে বাসের বেগ বাড়তেছে, কিন্তু লোকটা তো সমবেগে দৌড়াচ্ছে, গিয়ে এই পয়েন্টে গিয়ে এই যে বাসের উপরে উঠে গেছে। তাহলে এরকম ভাবে বাসটা ধরতে পারছে। তাহলে বাসটা ধরো এইখান থেকে এই পর্যন্ত গেছে, বাসটা কত দূরত্ব গেছে? ধরো এস দূরত্ব গেছে বাসটা। আর লোকটা এখান থেকে দৌড়ায় এখানে গেছে, গিয়ে বাস ধরে ফেলছে, মানে বাসের সেম লেভেলে চলে আসছে। তাহলে লোকটা গিয়ে এই যে বাসের মধ্যে উঠে পড়ছে, তাহলে বাস ধরতে পারছে। তাহলে এই গাড়ি বাস এখান থেকে এখানে গেছে টি সময়ে, লোকটা সেই সময় এখান থেকে এখানে দৌড়ে গেছে সেই সময়ের মধ্যে। ঠিক আছে? সেই সময়ের মধ্যে দৌড়ে গেছে। তাহলে এর এখান থেকে দৌড়ে যেতে সময় লাগছে টি সময়, বাসের এখান থেকে এখানে যাইতে সময় লাগছে টি সময়। তাহলে টি সময়ে বাস ধরতে পারছে। ঠিক আছে? টি সময়ে বাস ধরতে পারছে। এখন আসো, যদি আমি বাসের ক্ষেত্রে সূত্র লিখি, ধরো বাসের ক্ষেত্রে বাস গেছে সমত্বরণে এস দূরত্ব, ত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড, আদিবেগ 0। তাহলে বাসের ক্ষেত্রে এস = ut প্লাস হাফ এটি স্কোয়ার। ভাই তাহলে এস ut তো 0, ইউ যেহেতু 0, হাফ এর মান 2 টি স্কোয়ার, 2 কাটাকাটি, অতএব এস টি স্কোয়ার। এবার আসো লোকটার ক্ষেত্রে, লোকটা 10 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে দৌড়ায় এখানে পৌঁছাইছে। তাহলে এ দূরত্ব অতিক্রম করছে এস প্লাস এক্স। তাহলে লোকটার ক্ষেত্রে এস প্লাস এক্স কিভাবে? সমবেগে ভিটি। তাহলে এস প্লাস এক্স = 10t। এবার এস এর মান বসাও, এস = টি স্কোয়ার মাইনাস 10t প্লাস এক্স = 0। বুঝছো? আচ্ছা, তোমরা তো এটা মনে হয় জানো। দেখো, দ্বিঘাত সমীকরণ
তো দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর যদি মূল বের করি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac, এটা তো মূল। এই যে দুইটা মূল, প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, দুইটা মূল আসবে। পাওয়ার কত 2, তাহলে মূলও আসবে দুইটা, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। অনেকে বলে ভাই তো মিডিল টার্ম ব্রেক করে করা যায়।